স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। অর্ক শীতলের কথার মানে বুঝে নিঃশব্দে হাসলে শখ গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর তাদেরকে কথা বলার সুযোগ করে দিতে ছাদে পাঠিয়ে শীতল সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে দেখল মাঝ সিঁড়িতে শুদ্ধ দাঁড়িয়ে আছে। যাক, এসেছে তাহলে, ভয় আর একটু হলে জ্ঞান হারাতো। শুদ্ধকে দেখে দ্রুত এগিয়ে গিয়ে শুদ্ধের বুকে মাথা রেখে জোরে জোরে হাঁপাতে লাগলো। তার অবস্থা দেখে শুদ্ধ আর কিছু বলল না, কারণ সেই পাঠিয়েছিল শখ অর্ককে কথা বলার সুযোগ করে দিতে। তবে সাহসের জাহাজ ব্যাঙাচির ভিতর রূপ দেখে খোঁচা মারতে ভুলল না। অতপর সময়টা যেন তাড়াতাড়ি কাটতে থাকলো। হাতে গোটা দিন নাকি তাড়াতাড়ি কাটে। 3 জোড়া বিয়ের জন্য যতটা না ব্যস্ততা ছিল, সেটা আরও দ্বিগুণ হলো। 3 ভাই ও বাবা চাচারা মিলে পূর্বের আয়োজনের পরিকল্পনা পরিবর্তন করলো। পুরো চৌধুরী নিবাস ডেকোরেশনের জন্য লোকবল বাড়িয়ে দিল। এতে কাজও এগোতে থাকলো। বিয়ের কার্ডও বিলানো শেষ। বাড়ির মেয়েদের বিয়ের পোশাক নিয়ে বাড়তি ঝামেলায় পড়তে হলো না। শুদ্ধ ফেমাস ডিজাইনার ডেকে মাপ অনুযায়ী সকলের ড্রেস কোড সিলেক্ট করে ফেললো। মজার ব্যাপার হচ্ছে, বরদের পছন্দের রং অনুযায়ী সিলেক্ট করা হয়েছে 4 বইয়ের লেহেঙ্গা, আর বউদের পছন্দকে প্রাধান্য দিয়ে সিলেক্ট করা হয়েছে বরদের বিয়ের শেরওয়ানি। আজ 12ই নভেম্বর। দেখতে দেখতে কেটে গেছে মাঝখানে কয়েকটা দিন। আগামীকাল 4 দম্পতির গায়ে হলুদ আর তার পরের দিন বিয়ে। আয়োজনের কাজ প্রায় শেষ। চৌধুরী নিবাস সেজেছে অন্যরূপে। কি সুন্দর দেখাচ্ছে বাড়িটি। আজ বিকেল থেকেই আত্মীয়রা আসতে শুরু করবে। বিয়ের আয়োজন দেখতে নিকট আত্মীয়রা এমনিতেই আসে। অন্তরে বিষ রেখে কথায় মধু মিশিয়ে স্বর্ণ শীতলের সৌভাগ্যের প্রশংসা করে। বাড়ির সকলে সব শুনে, তবে বাহিরের কারো কথা পাত্তা দেয় না। এখন বাজে বিকেল 4টা। ড্রয়িং রুমের সোফায় 4 হাত পা ছড়িয়ে টিভিতে সিরিয়াল দেখছে শীতল। পাকিস্তানি এই সিরিয়ালটা খুবই ভালো লাগে তার। বিশেষ করে সিরিয়ালের নায়কের গেজদারটা খুব বেশি পছন্দ। হিরো যখন কথা বলে বা রোমান্স করে, সেও মিটিমিটি হাসে। টিভিতে চুপ চুপ করে একবার দেখে আবার সেই পর্বটা ফোনেও দেখে, টেনে টেনে রোমান্সটুকু দেখে। এটা হচ্ছে গোপন তথ্য, যদিও জানে না কেউ। এই সময় ড্রয়িং রুমে কেউ থাকে না দেখে সে সিরিয়ালটা দেখছিল। কিছুক্ষণ আগে ঘেমে নিয়ে এত এত কেনাকাটা করে যে শুদ্ধ বাসায় ফিরেছে দেখেছেও, তবুও ওঠেনি। শেষ করেই উঠবে ভেবে ঘাট হয়ে বসে আছে। তাকে টিভি দেখতে দেখে সিমিন শুদ্ধের খাবার গুছিয়ে রুমে চলে গেলেন। শুদ্ধ দুপুরে খেয়ে এতক্ষণ নিজের রুমে বসে পড়ছিল। একটানা অনেকক্ষণ পড়ায় মাথা কেমন ঝিমঝিম করছিল, বিধায় এসে বসলো। 1 কাপ চা খেলে মন্দ হয় না ভেবে উঠতে গেলে সিমিন হুড়মুড় করে এসে 1 ঝুড়ি ফল তাদের খেতে দিল। অর্করা অনেক ফল মিষ্টি এনেছিল সেদিন, এখনো আছে। এত ফল না খেলে তো নষ্ট হয়ে যাবে। শীতল কি ভেবে যেন শখকে আর চোখে একবার দেখে টিভির দিকে তাকালো। তারপর টিভির রিমোট দাঁতে ঠুকতে ঠুকতে আফসোসের সুরে বলল, বুঝলে আপু, তোমার ভাইকে বিয়ে করে লস খেয়ে গেলাম। শখ থোকা থেকে আঙুল ছিঁড়ে পানি ভর্তি বলে রাখতে রাখতে বলল, কেমন লস? অন্য কাউকে বিয়ে করলে আমার একটা শখ পূরণ হতো, কিন্তু তোমার ভাইকে বিয়ে করে সেই শখটা জীবনেও পূরণ হবে না। কি শখ শুনি? দরকার হলে আমি ভাইয়াকে বলবো কষ্ট করে হলেও যেন তার শখ, তোর শখটা পূরণ করে। তা বলতে শুনি, কি শখ তোর? শীতল ফলের ঝুড়ি থেকে বড়সড় আঙ্গুরের থেকে তুলে নিল। মুখের উপর থোকাটা ঝুলিয়ে বলল, তোমার ভাই ভালো মানুষ হলে বাসর রাতে আমি এভাবে শুয়ে আঙুর খেতাম, আর ডিজে গান ছেড়ে দিয়ে তোমার ভাইকে বলতাম, নাচ চালা নাচ, নেচে আমার মুড ঠিক কর। শীতলের কথা শেষ হতেই শখ বিস্ময় নিয়ে তাকালো। তারপর ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে হঠাৎ বিড়বিড় করতে দেখে শীতল পা নাচাতে নাচাতে বলল, পাগল হলে নাকি আপু? কেউ না মরতে কি সব বলছো? আগে মরতে তো দাও।
শখ কিছু বলল না, একবার শীতলের দিকে তাকিয়ে পুনরায় ডাইনিং টেবিলের দিকে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে শীতলও ডাইনিং টেবিলের দিকে তাকাতেই দেখলো শুদ্ধ খাবার খাচ্ছে। শান্ত ধীরে গতিতে খাবার চিবাতে চিবাতে তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের অবস্থা দেখে শখ আস্তে করে কেটে পড়ল। আশেপাশে কেউ নেই দেখে শুদ্ধ বলল, ও হ্যালো, এদিকে আসুন। শীতল গেল, তাকে পাশে বসতে ইশারা করলে বসলো। মার খাওয়ার ভয়ে আগে ভাগে সরি বলল। শুদ্ধ জবাব না দিয়ে ভাতের লোকমা শীতলের মুখের সামনে তুলে ধরল। শীতল বলল, খেয়েছি আমি। আমি দেখিনি। আপনি আজকাল বেশি বেশি করে খাইয়ে কেমন কুমড়ো পটাশ করে ফেলছেন। বেশ করছি। হাড় গিলে টাইপ স্লিম বউ লাগবে না আমার, জড়িয়ে ধরে শান্তি নেই। আমার দরকারগুলো হনু বউ, এখন যেমন আছেন একদম পারফেক্ট। বিলাসবহুল এক ফ্ল্যাটের বদ্ধ রুমে হাঁটু ভেঙে দ ভঙ্গিতে বসে আছে ইয়াসির। এলোমেলো পরনের বেশভূষা, তার সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে নামি দামি ব্র্যান্ডের ফাঁকা কাচের বোতল। রুম জুড়ে ভ্যাপসা গন্ধ। টিভি চলছে, টিভিতে ব্রেকিং নিউজ দেখা যাচ্ছে। পুলিশ তার ডেরায় হানা দিয়েছে, খুঁজে পাচ্ছে অবৈধ টাকার পাহাড়, অস্ত্র, মাদকদ্রব্য সহ কঙ্কালসার মৃত জীবিত মানুষের লাশ। এত কষ্টের করা পাপের রাজ্য ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেখে তার কি কষ্ট পাওয়া উচিত? যে টাকার জন্য নিজের বন্ধুকেও এককালে শেষ করেছিল, আজ সেসব অন্যদের দখলে। সেও জীবনভর আত্মসাৎ করতে পারল না বললেও ভুল হবে, বলা বাহুল্য, করল না। কারণ সে নিজে পুলিশকে খোঁজ দিয়েছে। একটা সময় ভাবতো এ পৃথিবীতে টাকাই সব, টাকাই মানুষের জীবনে সকল অপূর্ণতা পূরণ করে দেয়। সুখ থাকে টাকায়, যার টাকা আছে সেই হচ্ছে রাজা। নিজেকে রাজার হালে নিতে গিয়ে বিবেকের ধার ধারেনি কখনো, পাপ পুণ্যের হিসাব কষেনি। কেন কষবে? টাকায় তার পকেট গরম, যা মন চেয়েছে করেছে। শরীরে টান পড়লে টাকা ছিটালে কত মেয়ে দেশি বিদেশি যখন যা নজরে এসেছে দখলে রেখেছে। শুধু দখল করতে পারল না শীতলকে। ওই ছোট্ট পুচকে মেয়েটা তাকে গো হারান হারিয়েছে। কত জেদ, ভাবা যায়। সে কেবল ছুঁয়েছে বলে তার ছোঁয়া মুছতে হসপিটালে শুদ্ধের নামে কবুল পড়েছে, যাতে তার জীবনের কোথায় ইয়াসির নামের ছায়াটাও না থাকে। সবাই তাকে বলে মাফিয়া, পাষাণ, নিষ্ঠুর। তাহলে এ মেয়ে কি? সে তো বুলেট না ছুঁড়েও তাকে রক্তাক্ত করে ফেলেছে, এমনভাবে তাকে ভেঙেছে শির দ্বারা তুলে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই। এসব ভেবে সে সোফায় মাথা এলিয়ে দিল, সিলিংয়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। এক হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর থেকে ফ্রেম হাতে তুলে নিল। ফ্রেমটিতে দুটো ছবি রাখার কেস রয়েছে। ডান পাশের কেসে তার মায়ের ছবি আর আরেকটাতে শীতলের। নেশা করে চোখ ঝাপসা দেখছে। অনেকদিন পর মায়ের ছবিতে হাত বুলিয়ে থম মেরে রইল। মা মরার পর আর কবে কেঁদেছে মনে পড়ে না, তবে শীতলের বিয়ের দিন কেঁদেছিল। হাউ মাউ করে অসহায় সুরে কেঁদেছিল। কাউকে আঁকড়ে ধরে কাদার মানুষটা তার জীবনে কখনো ছিল না, আজও নেই। সে এবার শীতলের ছবির দিকে তাকালো, হাসলো, তারপর বিড়বিড় করে বলল, শখের পুরুষ খুন করলেও মাফ, তাই না বাবুই? যত দোষ সব আমাদের মতো হতভাগার। আমি মাফিয়া বলে রিজেক্ট করলে, অথচ শুদ্ধর খুন করার দৃশ্য দেখেও তুমি নিশ্চুপ। ন্যায় অন্যায়ের সাজা কি আমাদেরই প্রাপ্য? এ কথা বলে ইয়াসির থেমে গেল। মনে পড়ল শীতলের সঙ্গে তার পুনরায় কথা বলার মুহূর্তটুকু। ইগোরকে মারার ভিডিও শীতলকে পাঠিয়েছিল সে। ভিডিওটা এমনভাবে করা যেন শুদ্ধ ইগোরকে মেরেছে, কিন্তু শীতল দেখে কিয়ৎকাল চুপ ছিল। 1.5 ঘন্টা পর তাকে হতবাক করে দিয়ে মেসেজ করেছে, মাঝে মাঝে নিজের ভালোর জন্য দু একটা জঞ্জাল সরানো খুব দোষের কিছু না। এ কথা শুনে কে বলবে এ মেয়েটাই চৌধুরীদের ছোট কন্যা। ওই মিষ্টি মুখের মেয়েটা কত কঠিন কথাও বলতে পারে, কি অদ্ভুত। বয়সে ছোট মেয়েটা তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে ভালোবাসা মানে কখনো অধিকার দেখিয়ে জিতে নেওয়া, কখনো ভালোবাসার তীব্র তাগিদে অনেক কিছু জেনেও না জানা, না দেখা। সে হাসলো। বড্ড লোভ হলো বাজে মেয়েটা। কেন যে তাকে এক ফোঁটা ভালোবাসা ভিক্ষা দিল না? না দেওয়াতে আজকে নেশার টাল হয়ে মায়ের কাছে অভিযোগের পশরা খুলে বসল। মায়ের ছবিতে হাত বুলিয়ে কান্না ভেজা সুরে বলল, পৃথিবীতে পাপীদের কোনো মূল্য নেই।
মম, সবাই মুখেই বলে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, কিন্তু প্রকৃতপক্ষে তারা পাপের থেকেও পাপীকে ঘৃণা করে। যে পাপ দিনে ঘৃণা করে সেই পাপের টাকায় রাতে ভাগাভাগি করে। ভাগে কম পড়লে খুনাখুনিও হয়ে যায়। আমার দোষ, আমি পাপী। পাপীর তকমা গায়ে ল্যাপটানোর কারণে আমার নাকি ভালোবাসতে নেই, ভালোবাসার মানুষ চাইতে নেই। আমার জন্য ভালোবাসা নিষিদ্ধ, চাওয়া পাওয়া নিষিদ্ধ। কিন্তু ভিলেনকে তো আর কেউ আগ বাড়িয়ে ভালোবাসে না, পেতে চায় না। পূর্ণতা যুদ্ধ ঘোষণা করে লড়াইতে নামে না। অথচ ভিলেনরাও হারাতে হারাতে ক্লান্ত, এটা কেউ দেখে না, বুঝে না। ভিলেনদের জীবনে আচমকা মধুমাস আসতে পারে, আর আশাটা কি অন্যায় বলো? ভিলেনেরও তো মন থাকে, মন বলে প্রিয় বলে কাউকে ডাকতে, পাশে রাখতে, বুকে আগলে রাখতে, কিন্তু নিষ্ঠুর প্রিয়রাও ওই পাপের দোহাই দিয়ে মুখ ফিরিয়ে নেয়। মুখ ফেরানো প্রিয়াকে যখন নিজের কাছে রাখতে উঠে পড়ে লাগে, তখন আমাদের নাম রচিত হয় ভিলেন নামে। এই সমাজের মানুষগুলো শুধু পারেই আঙুল তুলে তীরবিদ্ধ করতে পারে। এতে রক্ত ঝরল নাকি পুরনো দগদগে ঘা পুনরায় দগদগে হলো, কেউ দেখে না, কেউ না। এইটুকু বলেই ইয়াসির থেমে গেল। চোখের পাতা দুটো ভারী হয়ে বুঝে আসছে। নেশার তালে মায়ের কাছেও ঠিকঠাকভাবে অভিযোগ করতে পারল না, অথচ বুকের ভেতর অসহ্য ব্যথায় জর্জরিত। সে সোফা থেকে মাথা তুলে উঠতে গিয়ে পা হড়কে নিচে পড়ল, ব্যথাও পেল ভীষণ। তবে আর ওঠার চেষ্টা করলো না, হাত পা ছড়িয়ে মেঝেতেই শুয়ে রইল। একটু পর বিড়বিড় করে তার ভীষণ পছন্দের একটা গানের লিরিক্স আওড়ালো। One day I'm gonna fly away. One day when heaven calls my name, I lay down, I close my eyes at night, I can see morning light. আপু, হুম, এখন তো তুমি আমি দুই যা, আমরা আমাদের মা চাচিদের মতো মিলেমিশে থাকবো, ঠিক আছে? ঠিক আছে। আপু, হুম, বিয়ের পর আমি যদি কোনো কাজ না করি, তুমি কিন্তু রাগ করতে পারবে না? করব না। আপু, হুম, তুমি এমনই থেকো কিন্তু। হুম, আর শুনো, সায়ন ভাইয়া তো আমার দুলাভাই হচ্ছে। প্রতি ঈদে আমি কিন্তু 3 বার সালামি নেব ভাইয়ার থেকে, আর তুমি দিবে 2 বার। আমি 2 বার কেন? একবার বড় বোন হিসেবে দিবা, আর একবার বড় যা হিসেবে। ঠিক আছে। এরপর পুরো রুম জুড়ে নীরবতা। স্বর্ণ কিছুক্ষণ উল্টে ঘুরে বসা চঞ্চল শীতলের অবয়বের দিকে তাকিয়ে রইল। তারপর 2 ভ্রু কুঁচকে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখল পাগলিটা কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। এতক্ষণ মুখ ফিরিয়ে থাকায় বুঝতে পারিনি, তবে তার ভেজা কণ্ঠস্বর শুনে বুঝেছে কিছু একটা হয়েছে। বোনকে দেখে শীতল মাথা নিচু করে নিল, না চাইতেও ফুপিয়ে উঠল, 2 চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। স্বর্ণ তখন শীতলের চোখ মুছে দিয়ে আদরে সুরে বলল, ভাইয়ার সঙ্গে ঝগড়া হয়েছে? না। কেউ কিছু বলেছে? না। তবে আমার খুব কষ্ট হচ্ছে আপু, কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন? আমি আজকাল বড় আব্বুর সামনে যেতে পারি না, আগের মতো মন খুলে ডাকতে পারি না, আবদার করতে পারি না। চোখাচোখি হলে বুকটা মুচড়ে ওঠে। কেন জানি মনে হয় বড় আব্বু আমার উপর রেগে আছে। ওনার এক ছেলেকে খুশি করতে গিয়ে আরেক ছেলেকে কষ্ট দিয়েছি, কিন্তু আমারই বা কি করার আছে বলো তো আপু? এই যে এত ঘটা করে বিয়ের আয়োজন হচ্ছে, কত মানুষ আসবে, কত মানুষ খাবে, আনন্দ করবে, কিন্তু বড় আব্বু আরেক ছেলেকে ডাকতে পারবে না। ডাকলে সে যদি আসে, আমরা মন থেকে খুশি হব না। এই যে খুশি না হওয়া, এটা নিয়ে কোথাও না কোথাও আমিই দায়ী। হসপিটাল থেকে ফেরার পর বড় আব্বুর সঙ্গে কথা হয়নি, বলা বাহুল্য আমি নিজেই পালিয়ে বেড়াই। এটা তো ঠিক না। শীতল ফোপাতে লাগলো, তা দেখে স্বর্ণ হাসলো। তার বোনটা আসলেই খুব বোকা, নয়তো ভুলভাল ভেবে এভাবে কাঁদে। তাছাড়া শারাফাত চৌধুরী মোটেও রেগে নেই, নিজেই শীতলের খোঁজ রাখেন। সত্যি বলতে উনিও বিব্রত বোধ করেন। তবে স্বর্ণ এসব কথা না তুলে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখ জোড়া মুছিয়ে দিল, মাথা নাড়িয়ে ইশারায় কাঁদতে বারণ করলো। একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, আর সবাইকে খুশি করতে চাওয়া এক ধরনের বোকামি। তুই শুদ্ধ ভাইকে ভালোবাসিস, তার জন্য লড়াই করে সম্পর্কে পূর্ণতা এনেছিস,
বাকি সব ভুলে যা। শুধু ভাব, যাকে চাস তাকে পেয়েছিস, আদায় করে নিয়েছিস। হিসাব মিলাতে হলে মিলা যে যার জন্য এসব, সে তোকে ভালোবাসে কিনা, তোকে আগলে রাখে কিনা। যদি সেই মানুষটা ঠিক থাকে তাহলে বাকি সব কিছু ফিকে হোক। মাঝে মাঝে কিছু জিনিস দেখেও না দেখার ভান করতে হয়। এখন যদি তোর ভাবনা অনুযায়ী বড় আব্বুকে খুশিও করতে চাস, তবে ইয়াসিরের কাছে যেতে হবে। যাবি? সে নাকি তোকে পছন্দ করে, বিয়ে করবে এবং মাফিয়াগিরি ছেড়ে দেবে। কিন্তু তুই থাকতে পারবি শুদ্ধ ভাইকে ছাড়া? যদি যেতে চাস, শুদ্ধ ভাই কিছু বলবে না, তবে এই জীবনে তোর মুখ দর্শন করবে না। না তুই কখনো তোর বিশুদ্ধ পুরুষের কাছে ঘেঁষতে পারবি। তা সইতে পারবি তো প্রিয় পুরুষের ঘৃণার দৃষ্টি নিয়ে বাঁচতে? বোনের কথা শুনে শীতল ফ্যাল করে তাকিয়ে রইল। এ কথা তো সে স্বপ্নেও ভাবতে পারে না, তাই ভেজা কণ্ঠে বলল, শুদ্ধ ভাইকে ছাড়ার কথা ভাবতে গেলে দম আটকে মারা যাব। তাকে ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার কথা তো বহুদূর। তাহলে যা হচ্ছে হতে দে। সবার ভালোর কথা ভাবতে গেলে নিজের ভালো থাকতে পারবি না, অথচ আমরা সবাই চাই তুই ভালো থাক। শীতল বোনের হাত আঁকড়ে ধরে মাথা নিচু করে কিছু ভাবল, তারপর নিচু স্বরে বলল, নীল চোখওয়ালা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। এখানে শুদ্ধ ভাই ঐশ্বর্য আপুর বাবাকে। কথা গোপন করতে শিখ বোন, সব কথা ওড়াতে নেই। ভিডিও সহ চ্যাট ডিলিট করেছিস? করেছি। আর কেউ জানে? না। তুইও কিছু জানিস না, মনে থাকবে? থাকবে। কিন্তু এটুকু বলতেই স্বর্ণ শীতলের মুখ চেপে ধরে চোখ টিপ দিয়ে কিছু কথা বলতে বারণ করলো। তড়িৎ হাতটা সরিয়ে দরজার দিকে তাকালো। কারো পায়ের পদধ্বনি দরজার কাছে থেমে গেল। নখ পড়ল দরজায়। স্বর্ণ ওপাশের মানুষটাকে প্রবেশের অনুমতি দিলে ধীর পায়ে ঐশ্বর্য রুমে প্রবেশ করলো। হাসি মুখে তাকিয়ে বলল, বিরক্ত করলাম? ঐশ্বর্যকে দেখে শীতল হাসল। মেয়েটার প্রতি চিরকৃতজ্ঞ সে, তবে ঘটা করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। তবে মানুষ হিসেবে ভীষণ পছন্দ করে। তাকে দরজায় দেখে শীতল উঠে গিয়ে ঐশ্বর্যের হাত টেনে বিছানায় বসিয়ে দিল। নিজেও পাশে বসে বলল, কি যে বলো না ভাবি, আমার রুমে আসতে অনুমতি নিতে হবে নাকি? হবে তো। হবে না, বাইরের কেউ হলে কথা ছিল, তুমি তো আমার পরিবারের একজন, আমার সুইট কিউট 2 নাম্বার ভাবি। তা বড় ভাবি আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। শেষের কথাটা স্বর্ণকে বলে হেসে ফেলল শীতল। স্বর্ণ হাতে চিরুনি নিয়ে শীতলের চুলের বেনুনি খুলে আশ্রয় দিতে থাকলো। দু বোনের মিল দেখে ঐশ্বর্য হাসলো। শীতলের চোখ মুখ দেখে বুঝলো কোনো কারণে কেঁদেছে। তবে কেন কেঁদেছে প্রশ্ন করাটা ঠিক হবে না, তাই কিছু বলল না। তবে স্বর্ণ বুঝলো, তাই নিজেই বলল, বয়সে বড় হয়েছে, বুদ্ধিতে না। শুদ্ধ ভাই সঙ্গে নেয়নি তাই কেঁদে কেটে একাকার অবস্থা। বুঝতে হবে তো এখন বাড়ির ছেলেরা কত ব্যস্ত, কত কাজ তাদের। বোনের কথায় সায় দিতে শীতল মুখ ভেঙচি দিল। ঠোঁট ফুলিয়ে বলল, ফালতু কাজ, সঙ্গে নিলে কি আর এমন হতো? ঐশ্বর্য মুখ টিপে হেসে শীতলের ফুলো ফুলো গাল দুটো এবার টেনে দিয়ে বলল, আপনাকে নিয়ে যায়নি বলে আপনার মহারাজ গিয়েও ফিরে এসেছে। আমাকে বলল আপনাকে ডেকে দিতে দ্রুত যান, বাইকে বসে আছে। ফিরে এসেছে? হুম। কখন? 5 মিনিট হবে, যাও তাড়াতাড়ি, নয়তো আবার রেগে যাবে। এ কথা শুনে শীতল গরু খোঁজা করে ফোনটা খুঁজতে লাগলো। বালিশের নিচে ফোন বন্ধ হয়ে পড়ে আছে। এই রে, ফোন দিয়েছিল বোধহয়। কখন থেকে বসে অপেক্ষা করছে কে জানে। শীতল কিছু বলার আগে বাইকের হর্ন শুনতে পেল। একের পর এক হর্ন বাজতেই আছে। তা দেখে পরনের ড্রেস বদলাতে ওয়াশরুমের দিকে ছুটল। তারপর মুখে মুখ কিছু দেওয়ার আগে আবার হর্ন বাজলো। কোনো মতে চুলে খোপা করে হিজাব জড়িয়ে ওড়না নিয়ে নিচে দৌড়ে গেল। এতক্ষণ স্বর্ণ আর ঐশ্বর্য বসে বসে তার তাড়াহুড়া দেখে হাসছিল। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, শুদ্ধ যদি ডাকে আর শীতল যদি সেই ডাক শুনতে পায়, তাকে আটকে রাখা সম্ভব নয়। যতই মারুক, বকুক, অভিমান করুক, শুদ্ধ ডাকলে শীতল যাবেই যাবে। এটা আজকের ঘটনা নয়, আগে থেকেই এমন। এদিকে বাইকের হর্ন শুনে সিতারা বের হলেন। কিছু ফেলে গেছে নাকি জানতে চাইলে শুদ্ধ বলল, পাফার ফিশকে আসতে বড় দেরি হচ্ছে। পাফার ফিশকে?
ছেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে কিছু একটা বুঝে সিতারা হেসে ফেললেন। এই বাড়িতে এসব নামের অধিকারিণী তো একটাই, তাই তিনি যেতে যেতে বললেন, তোরাও পারিস বটে। তারপর উনি চেঁচিয়ে শীতলকে ডাকতে লাগলেন। শীতল রেডি হয়ে গুটি গুটি পায়ে বের হয়ে শুদ্ধের কাছে গেল, তবে মুখটা গোমরা করে আছে। শুদ্ধ তাকে দেখে বিরক্তির সুরে বলল, একটু তাড়াতাড়ি আসা হয়ে গেল না? আমি ভাবলাম নিমন্ত্রণ পত্র না পাঠালে আজ আর নামবেনই না। শীতল জবাব দিল না, বাইকের পেছনে উঠে বসলো, তবে শুদ্ধকে ধরল না। মাঝখানে কিছু জায়গা রেখে বসেছে যেন গায়ে না ঠেকে। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে বলল, ধরে বস, বিয়ের আগে বউ মারতে চাচ্ছি না, যা বলছি শোন। কালার ঘরে কালা, কানে শুনিস না? এক ধাপ কানের উপর লাগাবো নাকি? তবুও শীতল জবাব দিল না, ধরল না। কাহিনী বুঝে শুদ্ধ কথা না বাড়িয়ে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বাইক স্টার্ট করলো। পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট, গা থেকে ভুরভুর করে বের হচ্ছে চিরচেনা পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা শীতলের খুব পছন্দের, অন্য কিছু হলে চেটে চেটে খেয়ে ফেলতো এতদিনে। পরীক্ষা স্বরূপ একদিন টেস্ট করে বুঝেছে পারফিউম তিতা স্বাদের হয়। শুদ্ধ বাইক ততক্ষণে মূল ফটক পেরিয়ে বেরিয়ে গেল। কাজ ফেলে কেউ বউ নিয়ে বের হয়, কিন্তু কথা শুনলে তো সঙ্গে নেয়নি বলেই তো মুখে কুলো পেটে বসে আছে। রাগ দেখাতে ধরেও বসেনি, এত রাগ দেখার সময় নেই। বাইকে যখন বসেছে তখন তাকে ধরতেই হবে। একথা ভেবে শুদ্ধ ইচ্ছে করে ব্রেক কষল। শীতল হুমড়ি খেয়ে পড়ল শুদ্ধের পিঠের উপর। পিঠের সাথে নাকে বাড়ি খেয়ে কিছু বলার আগে শুদ্ধ খেকিয়ে বলল, মাঝ রাস্তায় হুমড়ি খেয়ে সিরিয়াস করা হচ্ছে? তা বলি, হারিয়ে যায় বাসায় কি আপনার বাপ ভাই নাই? ছি ছি, এই ঘোর কলিযুগ, নয়তো এমন কেউ করে? শীতল হাবলার মতো নাক ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। পাগল টাগল হয়ে গেল নাকি এই লোক? সে তো কিছু করেনি, নিজেই ফাঁকা রাস্তায় ব্রেক কষলো। আচমকা ব্রেক কষলে হুমড়ি খেয়ে তো পড়বেই। তার চালাকি বুঝে শীতল অন্যদিকে তাকালো, রাগে ফুঁসতে লাগলো। তবুও কথা বলল না দেখে শুদ্ধ মিটিমিটি হাসলো আর ঘাটলো না। তবে একটা দোকানের সামনে গিয়ে 3টে কোন আইসক্রিম কিনে হাতে ধরিয়ে বলল, চুপ আছেন, চুপই থাকেন, যদি কথা রাখেন ফেরার পথে আরো 3টা কিনে দেব। শুদ্ধ বলল ঠিকই, কিন্তু হলো এর উল্টাটা। আইসক্রিম পেয়ে শীতলের অভিমান চট করে গলে পানি। সে আইসক্রিম খেতে খেতে শুরু করলো রাজ্যের গল্প। শুদ্ধ মনে মনে হাসলো, যাক এবার মনে হচ্ছে সঙ্গে তার ব্যাঙাচি আছে। তারপর তারা ফল কিনলো, মিষ্টি কিনলো। মোক্ষম সুযোগ বুঝে শীতল অনেকগুলো চকলেট নিল। বাড়ির গাড়ি নিয়ে সাফওয়ান, সায়ন আর রুবাব অন্য কাজে বেরিয়েছে। কাজ শেষ কিছুক্ষণের মধ্যেই রওনা হবে বিধায় তার একটু অপেক্ষা করলো। গাড়িটা এলে সেগুলো চট করে গাড়িতে তুলে দিয়ে তারা ছুটলো অজানার উদ্দেশ্যে। বিকেলের রোদ মরে গেছে, মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ। চলন্ত বাইকে বসে শীতল শুদ্ধের পিঠে কপাল ঠেকিয়ে বসে আছে, মনে অনাবিল খুশির রেশ। কেন জানি চেঁচিয়ে নিজের খুশিটুকু সারা পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে। এ খুশির রেশ ধরে ভালো লাগছে বেসামাল বাতাস। শুদ্ধের বাইকে বসলে পূর্বে যা করতো এখনো একটু একটু সেই মন কেমন করা গন্ধ নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে। ঠোঁটে মিটিমিটি হাসি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, মাগরিবের আজানও হলো কিছুক্ষণের মধ্যেই। দিন পেরিয়ে রাত নামছে, নিগুড় আধার গ্রাস করতে চাচ্ছে দিনের শেষ আলোটুকু। সিতারা ফোন করে জানালেন নতুন বউ নিয়ে এভাবে ঘুরতে নেই, তারা যেন তাড়াতাড়ি বাড়ি ফেরে। মায়ের কথা শুনে শুদ্ধ ফেরার কথা জানিয়ে কলটা কাটলো। শীতলকে বলল, মন ভরেছে? আরও ঘুরবো। আরেকদিন? না, আপনি সহজে বের হতে চান না। কথা বলতে বলতে ফিরতি পথে নির্জন এক স্থানে বাইক থামালো শুদ্ধ। জায়গাটা সুন্দর তবে নিরিবিলি। শীতল নেমে দাঁড়ালে শুদ্ধ বাইক স্টার্ট করলো। তারপর আচমকা শীতলকে বুকে জড়িয়ে নিল। বিস্মিত শীতল কিছু বলার আগে শুদ্ধ বলল, স্ট্যাচু, নড়লেই মার। শীতলের পেট ফেটে হাসি পেলেও অনড় হয়ে দাঁড়িয়ে রইল। এই বিশুদ্ধ পুরুষটা খুব চালাক। সে জানে বাড়ি ফিরলে শীতলকে আজ আর পাবে না।
এজন্য এখনই এই ব্যবস্থা। তবে শুদ্ধের অজানাই রয়ে গেল ব্যাঙাচি এখন চালাক হয়ে গেছে, বুঝে গেছে কিছুটা, তাই সেও আঁকড়ে ধরেছে প্রিয় পুরুষটাকে। নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে প্রিয় সুগ্রাণ, বুকের মাথা রেখে ডাকাতি করে লুফে নিচ্ছে মনের শান্তি। অথচ তার বুকে চলমান টালমাটাল অনুভূতি। কি আশ্চর্য, তারা বৈধ সম্পর্কে আবদ্ধ, তবু একটু দূরে থাকার বিরহ সইত নারাজ তারা। অথচ মুখে কেউ বলবে না একজন আরেকজনের জন্য কতটা কাতর, কতটা ব্যাকুল, কতটা উন্মাদ। তখন শুদ্ধ শীতলের কানে কানে ফিসফিস করে বলল, রাতে রুমের দরজা খোলা থাকবে, ডাকতে যেন না হয়। মেজো আগেই বলে দিয়েছে আমাদের নাকি তালাবদ্ধ করে রাখবে। কেন? আমরা মেয়েরা হলাম সুস্বাদু মিষ্টি, আর বাড়িতে নাকি পিঁপড়ের সংখ্যা বেশি, খোলা জায়গায় রাখলে নাকি পিঁপড়ে খেয়ে ফেলতে পারে। এ কথা বলে শীতল ফিক করে হেসে ফেলল। শুদ্ধের ঠোঁটের কোণে মৃদু হাসি। সে আজলা ধরে শীতলের মুখটা ধরে কিছুক্ষণ দেখল, তারপর বলল, তাহলে আমার ভাগের মিষ্টির স্বাদ কেমন একটু টেস্ট করে দেখি। এ কথা শুনে শীতল তার বুকে ধাক্কা মেরে সরিয়ে দুপা পিছিয়ে গেল। মিনমিনে সুরে বলল, দিন দিন বড্ড বেশি অসভ্য হয়ে যাচ্ছেন, আগে তো এমন ছিলেন না। আগে তো মধু খাওয়ার অভিজ্ঞতা ছিল না, টেস্ট কেমন জানতাম না, এখন জানি তাই সুযোগ খুঁজি। লাগাম ছাড়া জবাব পেয়ে শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সামনে একটা নদী, বাতাস বইছে, আকাশে জলজল করছে সন্ধ্যা তারা। শীতল দুপা এগিয়ে নদীর ধারে দাঁড়ালো। মন দিয়ে তারা দেখতে দেখতে অনুভব করলো কেউ তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরেছে। পরক্ষণে শক্ত করে গাল চেপে ধরে পরপর বেশ কয়েকটা চুমু খেলো। ফোনের রিংটন বেজে উঠলে শুদ্ধ কানে ফোন চেপে বাইকের দিকে যেতে যেতে বলল, হ্যাঁ ছোট মা বলো, তোমার মেয়ে যেতে চাচ্ছে না, বলে কিনা তার নাকি বাড়ি ফিরতে ভালো লাগছে না। হ্যাঁ বোঝাচ্ছি, শুনলে তো, এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। মায়ের কল বুঝে শীতল দৌড়ে এসে বাইকের পেছনে বসলো। দুপুরে বের হওয়ার সময় সিমিন বারবার বারণ করেছিল দেরি না করতে। বাড়িতে অনেক মেহমান, মন্দ কথা বলবে এভাবে ঘুরে বেড়ালে। সে দ্রুত ফেরার কথা দিয়েছিল, কিন্তু ঘুরতে ঘুরতে ভুলে বসেছে। অতপর বাড়ি ফিরতে ফিরতে অনেক কিছু খেলো, ফুল কিনে দিল। শুদ্ধের এই গুণটা বেশ, যে ঘুরতে বের হলে বলার আগে পছন্দের খাবার কিনে দেয়। আজও হলো। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে 8টা। 4 বইয়ের হাতে মেহেদি পরানোর জন্য 4 জন মেয়ে এসেছে। 4 জনকেই বাসন্তী রঙের নতুন সুতি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। গান বাজছে ধুমধারাক্কা। একটু পরেই সায়ন, শুদ্ধ, রুবাব আর অর্ককে উপস্থিত হওয়ার কথা জানালো সিরাত। বিয়ের আগে হঠাৎ তলব পেয়ে অর্ককে আসতেই হলো। 1.5 ঘন্টা পর 4 জন উপস্থিত হলে সম্পর্কে ভাবি এমন কয়েকজন তাদের 4 জনের হাতে 4টে মেহেদির টিউব ধরিয়ে দিল। বলল, নাও যার যার ফুলের হাতে স্ট্যাম্প চেপে দাও। সায়ন মেহেদি চাপতেই পিচিক করে একদলা মেহেদি বের হয়ে তার হাতে মেখে গেল। সে হতবাক হয়ে বলল, এই টিকটিকের গতি নাম লিখবো কিভাবে? হয় কলম দাও, নয়তো আমার দাঁতই যথেষ্ট স্ট্যাম্প ছাপার জন্য। ভাবিদের দল অট্টহাসিতে ফেটে পড়ল। একজন সায়নের বাহুতে থাপ্পড় মেরে বলল, বাসর রাতে দাঁত কাজে লাগিও, আপাতত মেহেদি দিল্লি খোদে পড়ছি। সায়ন যেহেতু বড় তাই সে আগে লিখতে বসলো। হাতে মাখা মেহেদিটুকু আগে টিস্যু দিয়ে মুছলো। হাত কাঁপছে। তার হাতের দিকে তাকিয়ে হঠাৎ সিরাত ফট করে বলে বসলো, খাতনার সময়ও এত কাঁদিসনি বাপ, আজ কাঁদছিস কেন? বউকে এত ভয় পেলে চলবে? তুই আমার বীর পুত্র, ফটাফট লিখে দে নাম। সিরাতের কথা শুনে সায়ন কলার উঁচিয়ে সবার দিকে তাকালো। সিমিনকে শুনিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে দেখে ফট করে বলে বসলো, ছোট মা, জীবনের প্রথমবার বইয়ের হাতে নাম লিখতে চাচ্ছে, দোয়া করো। তা পুত্রবধূ পছন্দ হয়েছে তো? এদিকে এসো, পরিচয় করে দিই। কথা শুনে সিমিন থতমত খেয়ে দাঁড়িয়ে গেলেন। কি বলবেন বুঝতে না পেরে ফট করে বলে বসলেন, যাও বাবা, কাজ ছেড়ে বীর সন্তানের মতো ফিরে এসো। একথা বলা মাত্রই সকলের উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে এক একজন মেঝেতে বসে পড়ল। সিমিন গতিবিধি না পেয়ে ছুটলেন রান্নাঘরের দিকে। এরপর কাপা হাতে স্বর্ণের হাতে সায়ন নিজের নাম লিখে দিল।
শুদ্ধ লিখতে গিয়ে থেমে গেল। চোখ তুলে তাকিয়ে একবার তাকিয়ে খসখস করে কিছু লিখে উঠে পড়ল। রুবাব বসলো, সেও লিখল। এরপর অর্ক এসে বসতে শখ দৃষ্টি নামিয়ে নিল। শখ হাত বাড়িয়ে দিলে অর্ক কাপা হাতে ধরল শখের হাত। মজার ব্যাপার হচ্ছে দুজনেরই হাত কাঁপছে। এই নিয়ে এক দফা হাসাহাসি হলো আর ক্যামেরাম্যান প্রতিটা মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করলো। অতঃপর ড্রয়িং রুমে গান বাজনা হইচই খানাপিনা সহ মহিলাদের নানান আড্ডাবাজি চলতে থাকলো। হাতে মেহেদি পড়া হলে সিরাত 4 জনকে নিজের হাতে খাইয়ে স্বর্ণের রুমে রেখে তালা আটকে দিল। এই নিয়েও হাসাহাসি হলো কিছুক্ষণ। বইয়ের হাতে নাম লিখে বাড়ির ছেলেরা চলে গিয়েছিল বাইরে, ফিরল রাত 12টার পর। খাবার টেবিলে মা চাচির কথার ইঙ্গিতে বুঝলো আজকে আর বইয়ের দেখা পাবে না। তখন এক একজনের মুখটা দেখার মতো হলো। বেচারা সায়ন স্বর্ণের রুমের দরজার সামনে ঘুরঘুর করলো। রুবাব জোরে কথা বলে শুনিয়ে শুনিয়ে রুম পার হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। আর এই দুঃখে 3 ভাই ছাদে গিয়ে বসলো। ছাদে বসে চৌধুরী নিবাস দেখতে বেশ লাগছে। তখন ফোনে কল এলো শুদ্ধের। কামরান, হাসান, স্যান্ডি এসেছে ব্যাচেলার পার্টি করতে। সে নিচে গিয়ে তাদেরকে ছাদে আনলে ছাদের দরজা বন্ধ করে শুদ্ধ, হাসান, কামরান, সায়ন, রুবাব, স্যান্ডি বসার পর আজম বসলো। অর্ক নেই দেখে সায়ন তার কথা জিজ্ঞাসা করলে কামরান বলল, সে আসবে না। বউয়ের ভাইয়ের সামনে দুষ্টু পানি খাওয়ার সাহস নেই তার। এমনিতেও খায় না, খেলে বমি করে। সায়ন হাসলো, তাকালো শুদ্ধের দিকে। বোঝার চেষ্টা করলো আসলে সত্যি নাকি নতুন সম্পর্কের জন্য এমন করলো। শুদ্ধ জানালো অর্ক বিয়ার খায়, তবে মাঝে মাঝে। একদিন জোর করে 1 প্যাক গিলিয়েছিল, তারপর বমি টমি করে একাকার অবস্থা। অন্য কোনো নেশা নেই, তবে চুইংগাম চিবাই সবসময়। একথা শুনে সায়ন বলল, কেউ আমাদের 1 ঠাপ দিতে আমরা তাদের 4 ঠাপ দিয়ে আসি। কেউ একটা টোকা দিলে আমরা মুখ ফাটিয়ে শাসি আসি, যেন বাড়ি অবধি বিচার না আনে। আমরা সুযোগ পেলে 1 প্যাক না বোতল ধরে গলায় ঢালি। আমার দৃষ্টিতে আমার বোনজামি বেশি ভদ্র হয়ে গেছে। তার কথা শুনে সবাই একচোট হাসলো। তখন হাসান জানালো অর্কের যে মা, উনি অন্যরকম মহিলা, যেমন ভালো তেমনই রাগী। ওনার ভালোবাসা পেয়ে অর্ক নিজেকে ওই রকমভাবে গড়ে তুলেছে যেন তাকে নিয়ে তার বাবা মায়ের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয়। এসব শুনে বেশ কিছুক্ষণ সবাই চুপ থাকলো। তখন শুদ্ধ বলল, অর্কের আপন মানেই সৎ মায়ের কাছে মানুষ হলেও মানুষের মতো মানুষ হয়েছে। আরও বরাবরই সম্পর্কের বিচ্ছেদ ভয় পায়। যার মধ্যে ভয় থাকে সে প্রতিটা সম্পর্ক যত্ন করে রাখতে জানে। আমার দৃঢ় বিশ্বাস আমার বোন ভালো থাকবে। আমার বোনকে কষ্ট দেওয়ার আগে 10 বার ভাববে, কারণ সে জানে আমার বোন কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। স্যান্ডি আসার সময় 4 বোতল ব্র্যান্ডের লাল পানি এনেছে। কামরান এনেছে বিয়ার। ছাদের দরজা বন্ধ করে যে যার মতো পছন্দসই জিনিস হাতে তুলে নিল। শুদ্ধ একটা বিয়ারের বোতলে সিপ নিচ্ছিল। তখন শারাফাত চৌধুরী তাকে কল করে দেখা করতে বললেন। কোনো এক হিসাব মিলাতে পারছেন না, সেটার জন্য অগত্যা যেতেই হলো। ওদিকে শাহাদাত চৌধুরী এসেছে, ওনার সঙ্গে কথা বলে 10 মিনিট পর শুদ্ধ ফিরে এলো। খোলা বিয়ারের বোতলে সিপ নিতে গিয়ে ভীষণ খেলো। কাশতে কাশতে অবস্থা খারাপ তার। একটু পর বিয়ার ধীরে সুস্থে শেষ করলো। শেষ করে কয়েকবার মাথা ঝাঁকি দিতেই সায়ন বলল, ভাই কোনো সমস্যা? মাথা ব্যথা করছে। রুমে যা তাহলে। সমস্যা নেই, ঠিক আছে। কথাটা জোর দিয়ে বললেও শুদ্ধ একটু পর বুঝলো তার খুব শরীর খারাপ করছে। দরদর করে ঘামছেও। শার্টের 3টা বোতাম খুলে পিঠের দিকে ঠেলে দিয়ে চুপ করে বসে রইল। বাকিরা তখনও কিসব নিয়ে হাসাহাসি করছিল। শুদ্ধ তখন কিছু উপলব্ধি করে কিছুটা খেকিয়ে উঠে বলল, আমার ক্যানে কি মিশিয়েছিস? তখন তার ধমকানির শব্দে বাকিদের হাসি বন্ধ হয়ে গেল। হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন রুবাব বলল, আমরা আবার কি মেশাবো? কেন, কি হয়েছে? শরীর খারাপ করছে কেন হঠাৎ? কেমন শরীর খারাপ? বউকে কাছে পেতে ইচ্ছে করছে বুঝি? শুদ্ধ উঠে দাঁড়ালো। সে নন অ্যালকোহলিক বিয়ার ছাড়া বাড়তি কিছুতে হাত লাগায়নি বিধায় নেশা হওয়ার প্রশ্নই আসে না। এরাই কিছু একটা মিশিয়েছে। তবে কথা না বাড়িয়ে রুমের দিকে হাঁটা ধরল। তাকে যেতে দেখে বাকিরা হো হো করে হেসে উঠল। তাদের হাসিতেই প্রমাণ সর্ষের মধ্যেই ভূত। বাড়ির অনেকে এখনো জেগে আছে দেখে শুদ্ধ সোজা রুমে চলে গেল।
ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে এসে বিছানায় শরীর এলিয়ে দিয়ে নেত্রজোড়া বন্ধ করে নিল। কিছু একটা ভেবে পুনরায় চোখ খুলে হাসানকে ফোন করে বলল আজ এখানেই থেকে যেতে। রাত বাড়ছে, গিন্নিরা মেহমানদের ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। এসব সামলে নিজেরাও যার যার রুমে চলে গিয়েছেন। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজের সাথে চৌধুরী বাড়ি ধীরে ধীরে শান্ত হতেই সায়ন চুপি চুপি ছাদ থেকে নামলো। পকেট থেকে চাবি বের করে স্বর্ণের রুমের তালা খুলে দরজা নক করলো। শখ আর ঐশ্বর্য ঘুমিয়েছে। শীতল স্বর্ণের কাঁধে মাথা রেখে এতক্ষণ বেলকনিতে বসে গল্প করছিল। দরজা নক হতেই স্বর্ণ বেরিয়ে এলে সায়ন বলল,